হ্যালো ভিউয়ার্স, আজকে আরও একটা সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার সঙ্গে আছে মামুনুর রশিদ খান, যে WBCS 2022-এর গ্রুপ সি যে রেজাল্ট বেরোলো কয়েকদিন আগে, সেখানে সে জয়েন্ট ভিডিও হিসাবে র্যাঙ্ক 7 অর্জন করেছে। তার জন্য তাকে কনগ্রাচুলেশন। প্রথমেই ধন্যবাদ হেলালদা, এরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য। না, প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য না, প্ল্যাটফর্মে তুমি নিজের যোগ্যতা পেয়েছো। এই কথাটা অনেক সময় ইন্টারভিউ বোর্ডেও বলে অনেকে, যে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, মানে রিয়েল ইন্টারভিউতেও বলে, জানো। তখন কি হয়, এটা তো বলা অনুচিত, আমার যেটা মনে হয় এটা বলা অনুচিত, কারণ তুমি নিজের যোগ্যতাতে সেখানে সুযোগ অর্জন করেছো, তোমাকে সুযোগ কেউ দেয়নি, ঠিক আছে? তো সেই হিসাবে এটা অনুচিত। তো আজকে আমরা শুনবো মামুনুরের মুখ থেকে তার সাফল্যের কাহিনী। মামুনুর, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আব্বা আছে, মা আছে আর বোন আছে। আচ্ছা, আর তুমি একা ছেলে, মানে এক ভাই এক বোন? এক ভাই এক বোন। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের নাকাশিপাড়া থানার পাটপুকুর গ্রামে। নাকাশিপাড়া থানা, পাটপুকুর। বেচাডোরি যে ফরেস্ট আছে না, হ্যাঁ, ওই আমাদের নাকাশিপাড়ার মধ্যে পড়ছে। আচ্ছা, হ্যাঁ। তো নদিয়ার ছেলে, সে পড়াশোনা কিভাবে হয়েছে? আমার মূলত প্রাথমিক যেটা মানে প্রাথমিক স্কুল সেটা আমাদের বাড়ির কাছে। তারপরে আমি 6-এ আলামিন মিশনে ভর্তি হই। আলামিন মিশন খলতপুরে আমি পড়েছি 6 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পিছিয়ে পড়া সমাজকে টেনে তোলার জন্য যারা যারা উদ্যোগী হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নুরুল ইসলাম স্যার। তো তার যে একটা মহৎ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলস্বরূপ এই আলামিন মিশন, এবং তার সঙ্গে সঙ্গে জিডি ইন্ডাস্ট্রির যে মালিক, পতাকা ইন্ডাস্ট্রির যে মালিক মোস্তাক হোসেন, তিনিও একসময় প্রচুর দান খয়রাত করেছেন আলামিন মিশনকে আরও গ্রো করার জন্য। তো এদের ভূমিকা অনস্বীকার্য। আর এখন যদি আপনি যে কোনো মেডিকেল কলেজে যান, সেখানে দেখবেন 20-25 জন স্টুডেন্ট, মানে যে কোনো ইয়ারে আলামিন মিশনের আছে, তারা আলামিন মিশনের যে কোনো একটা শাখার আছে। পিছিয়ে পড়া জেলা মালদা, মুর্শিদাবাদ এবং আরও অন্যান্য জায়গা থেকে এখন প্রায় প্রত্যেক গ্রাম বা 2-1টা গ্রাম ছাড়াই ডাক্তার হয়ে গেছে, অনেক প্রচুর। তো এর পিছনে একটা যে এডুকেশনের একটা বিপ্লব, সেই বিপ্লবের একটা অন্যতম কারিগর বলা যেতে পারে আমাদের এই নুরুল ইসলাম স্যার, এবং তাদের সঙ্গে আনুষঙ্গিক যারা যুক্ত ছিলেন, শিল্পপতি থেকে শুরু করে আরও অন্যান্য শিক্ষাবিদরা। তো এটা সত্যিই প্রশংসার যোগ্য। তো এবার বলো, তুমি আলামিন মিশনে 6 থেকে 12 পর্যন্ত পড়েছি খলতপুর ব্রাঞ্চে। খলতপুর, যেটা আলামিন মিশনের হেড ব্রাঞ্চ। তারপর আমি ভর্তি হই নিউ টাউনের আলিয়া ইউনিভার্সিটিতে ফিজিক্সে। ওখান থেকেই ফিজিক্সে গ্র্যাজুয়েশন, তারপরে মাস্টার্স কমপ্লিট করি। তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটির যে রেসিডেন্সিয়াল WBCS কোচিং হয়, ওখানে চান্স পাই এবং ওখানে প্রিপারেশান নিই WBCS-এর। তারপর যে সিট্যাক বলে একটা ইনস্টিটিউশন আছে, ওখানে আমি ছিলাম প্রায় 8-9 মাস মতো। তারপরে আমি তো SI-তে জয়েন করি এবং 1.5 বছর ওখানে WBCS জয়েন করি। তো প্রিপারেশন WBCS-এর কথা কীভাবে তোমার মনে আসলো? মেনলি যখন আলামিন মিশনের থেকে মূলত ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলোই মানে বেশি বের হয়। আগে প্রচুর ইঞ্জিনিয়ার বার হতো, তারপরে 2012-13 সালের পর থেকে মূলত ডাক্তারিতে প্রচুর স্টুডেন্ট আলামিন মিশন থেকে বার হয়। ওখানে একটা মানে আলামিন মিশনে পড়া মানে ডাক্তারি পড়বে, এরকম একটা ভাবনা চিন্তা ছাত্রদের মনেও থাকে, গার্জেনদের মনেও থাকে। কিন্তু মেনলি ডাক্তারি যে পেশা খুবই ভালো, মানুষের সেবা করা যায়,
কিন্তু পার্সোনালি আমার খুব একটা ভালো লাগতো না, যে পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার। সেই দিক থেকে আমার সমস্ত বন্ধুই যতগুলো মানে আমরা একসাথে পড়তাম তারা বিভিন্ন মেডিকেল কলেজে সব পড়ছে। সেই দিক থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকে, যেহেতু ডাক্তারি ভালো নয় কিন্তু এমন একটা এতে তো যেতে হবে যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, বাবা মার মুখ উজ্জ্বল করা যায়, সেই হিসাবে আমি মূলত গ্র্যাজুয়েশনের পর থেকে, এই উচ্চ মাধ্যমিকের পর থেকেই কম্পিটিটিভ এক্সামের সম্পর্কে মানে জানতে পারলাম এরকম পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের পরপরই। তখন থেকে আমার ভালো লাগার ব্যাপার তৈরি হলো। WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এই ক্ষেত্রে নিজেকে একটা WBCS এর একজন অফিসার হিসেবে করে তুলতে পারলে নিজেকে আমি মানে এটা কিছু অর্জন করেছি এটা মনে করব, বা আমার পড়াশোনাটা সার্থক হবে, আমার বাবা মার পরিশ্রমটা সার্থক হবে। এটা আমার ওটা যে উচ্চ মাধ্যমিকের পর থেকে যখন আমি জানতে পারলাম কলেজে ফার্স্ট ইয়ারেই, এটা আমার মনে হয়েছে। কেউ পরিচিত WBCS পেয়েছিল না তুমি বিডিও অফিসে গিয়ে তোমার এই ধারণাটা হয়েছে? আলামী মিশনের যখন ওই 2015-17 সালে যখন আমার শেষের দিকে, তখন মূলত সব ডাক্তাররাই আমাদের অ্যালুমনি অনুষ্ঠানে আসতো, যেটা পুনর্মিলন অনুষ্ঠান হয় আলামী মিশনের। কিন্তু ওই সময় থেকে 15, 16, 17 সাল থেকে বিভিন্ন সরকারি আধিকারিক, IS নুরুল হক স্যার, তারপরে PB সেলিম স্যার আসতেন। ওনাদের কাজটা আমার ইন্সপায়ার করতো, বা ওনাদের যে সমাজের প্রতি অবদান বা কথাকে ইন্সপায়ার করেছিল আমাকে এই বিশেষ করে সিভিল সার্ভিস লাইনে আসার জন্য। আচ্ছা, তো অনুপ্রেরণা তো পেলে, এবার কিভাবে শুরু করলে? গ্র্যাজুয়েশনের পর, উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে যখন ভর্তি হই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মূলত আমি ফিজিক্স মানে অনার্সের সাবজেক্ট নিয়েই বেশি পড়াশোনা করতাম। কিন্তু আমি পাশাপাশি WBCS বা এইসব পরীক্ষা যেগুলো হয় সেই সম্পর্কে আমার খোঁজখবর রাখতাম, যে কীরকম কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কী প্রশ্ন পড়ছে প্রিভিয়াস ইয়ারে, তারপরে কোন কোন দাদা পেলেন, খোঁজখবর রাখতাম। আমার ভালো লাগতো, মানে পার্সোনালি ভালো লাগতো যে কোনো দাদা বা কোনো চেনা পরিচিত কেউ যদি পাই, অথবা তার সাথে যদি পরিচয় হয়, নিজেকে কথা বলে ভালো লাগতো। তা মূলত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরেই বিভিন্ন দাদা বা ইউটিউব চ্যানেলে আমি ঘাটাঘাটি করতাম যে কী নিয়ে মানে কী পড়াশোনা করা যায়, কী কী সিলেবাস রয়েছে, কী কী বই পড়তে হবে। মূলত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পর থেকেই আমি এই নিয়ে একটু মানে চর্চা করতাম। প্রিপারেশান না করলেও আমি মানে ভালো লাগতো বলে আমি এই নিয়ে নজর রাখতাম। আচ্ছা, তো এরপরে গ্রাজুয়েশন হয়ে গেল, তারপরে কি করবে? হাউস কমিটিতে কিভাবে, হাউস কমিটি প্রি রেসিডেন্সিয়াল কোচিংয়ে কিভাবে? এবার মূলত সেকেন্ড ইয়ারের পর থার্ড ইয়ারের থেকেই যখন লকডাউন হলো, থার্ড ইয়ারের আমাদের মোটামুটি যখন থার্ড ইয়ারের অর্ধেক চলছে তখন আমাদের লকডাউন হলো। তারপর থেকে আমরা বাড়ি চলে গেলাম। তখনই মূলত আমার প্রিপারেশনটা আমি স্টার্ট করি। মূলত অনেক সিনিয়র দাদা যেগুলো অলরেডি মানে পরিচয় হয়েছিল, সেখান থেকেই একটা মূলত বেসিক একটা বুক লিস্ট যেটা হয় সেটা নিয়ে আমি পড়াশোনা শুরু করি। তো প্রিপারেশন তো শুরু করে দিলে, এরপরে তোমার যে জার্নিটা, তুমি তো হুট করে তো দুদিনে জব পাবে না, এটা তো একটা মেনে নেওয়া থাকে। তো সেটা কিভাবে তুমি নিজেকে ট্যাকেল করেছো, যে আমাকে এত বছর প্রিপারেশন নিতে হবে, বা মোটিভেশন কীভাবে পেয়েছো? এবার যখন মোটামুটি একটা প্রিপারেশান শুরু করলাম, হ্যাঁ মূলত আমার পড়াশোনা শুরু করি গ্র্যাজুয়েশনের পর থেকে। মাস্টার্সের ফার্স্ট ইয়ারে আমি হজ হাউজের জন্য পরীক্ষা দিই, কিন্তু তখন আমি পাস করতে পারিনি হজ হাউজের যে রেসিডেন্সিয়াল কোচিংটা আছে। তো সেই ক্ষেত্রে আমি তারপরে আরও ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করি, এবং যখন মাস্টার্স শেষের দিকে সেকেন্ড ইয়ারে, তখন আমি হজ কমিটির এটাতে পরীক্ষা দিয়ে পাস করি, এবং হজ কমিটিতে এসে আমি মানে প্রিপারেশানটা অনেকটা আমার কাছে দ্বার খুলে যায়, কারণ সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গাকার ভালো ভালো স্টুডেন্টদের সংস্পর্শে থেকে এটা মানে মেনলি কতটা পড়ছি বা কে পড়াচ্ছে এটা বড় কথা নয়, এত ভালো ভালো স্টুডেন্টদের মানে পেয়েছি দাদা হিসাবে, বন্ধু হিসাবে, যে তারা অনেকটা হেল্প করেছে যে কীভাবে প্রিপারেশান নিতে হয়, কীভাবে পড়াশোনা করতে হয়, বা কোন কোন বই পড়বো, কী কী পড়বো, এটা হজ কমিটি থেকে অনেকটা আমার হেল্প হয়েছে। আচ্ছা, তারপরে তো তুমি সিটাক গেলে, সিটাকে এটা একটা NGO বেসিসের
চালায়, তাই তো? হ্যাঁ, এটা একটা এনজিও, অল্প খরচে একটা যারা কম্পিটিটিভ পড়াশোনা করছে তাদের সুযোগ দেয়। অবশ্যই এগুলো সবই পরীক্ষার মাধ্যমে পাশ করে তারপরে ওই সুযোগটা নিতে হবে। তো তারপরে তুমি মনে হয় ডব্লিউবিপি এসআই পেয়ে গেলে। হ্যাঁ, আমার মনে আছে তুমি এখানেই তুমি জিডি স্টাডি সার্কেলে প্রি মক ইন্টারভিউতে তুমি এসেছিলে। হ্যাঁ, এখানে ইন্টারভিউ তুমি এসেছিলে এবং সেবারে তুমি পাস করো। হ্যাঁ, মূলত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, চাকরির সবারই একটা মানে খুবই প্রয়োজন ফ্যামিলির ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন পাস করি ডব্লিউপিএসআই মেন্সে, তারপরে হেলালদার সাথে পরিচয় হয়। হেলালদা তখন প্রেসিডেন্সিতে চাকরি করতেন। তারপরে হেলালদার সহযোগিতাতেই আমি জিডিতে যে ফ্রি মক ইন্টারভিউ হয় সেটা আমি এনরোল করি, এবং স্যার পার্সোনালি শহীদুল স্যার খুবই হেল্প করেছিলেন। মানে ওয়ান টু ওয়ান মানে কোনো কোশ্চেন একটা বড় মানে অফিসার আধিকারিকের কাছ থেকে জানতে পারছে, এটা একটা বড় পাওনা। একজন যিনি অলরেডি মানে ইন্টারভিউ বোর্ডের ওইদিকে ছিলেন, আমরা এই দিকে বসে আছি, স্যারের কাছ থেকে কেউ জানতে পারছি, এটা আমার কাছে খুবই মানে মানে ভালো লাগা এবং খুবই হেল্পফুল মনে হয়েছে নিজেকে, এনরিচ মনে হয়েছে নিজেকে। এটা ডব্লিউবিসিএস এর এবার ইন্টারভিউ দেওয়ার সময় কি হতো? এবারও তো তুমি জিডি স্টাডি সার্কেলে প্রি মক ইন্টারভিউ। হ্যাঁ, মেনলি এসআই এর সময়তেই আমি মানে স্যারের যে অভিজ্ঞতা বা স্যারের যে দক্ষতা, এটা আমি মানে তখনই আমার ভালো লেগেছিল খুবই, এবং তার জন্য আমি এবার আবার হেলালদাকে বলে জিডিতে ডব্লিউবিসিএস গ্রুপ সির ইন্টারভিউর জন্য যোগদান করি। মূলত গ্রুপ সিতে খুব বেশি জন মনে ছিল না, 5-6 জন মতো, কিন্তু স্যার পার্সোনালি মানে কোন একটা কোশ্চেন যে কি কোশ্চেন হতে পারে বা কি কোশ্চেন ধরা হয়, সাইকোলজিক্যাল কি ব্যাপার, স্যার পার্সোনালি আমি মানে জিজ্ঞাসা করতাম, স্যারকে মেসেজ করতাম, স্যার সময় মতো রিপ্লাই দিয়ে দিতেন। বা 1-to-1 যে ইন্টারভিউ মক সেশন হতো, সেই ক্ষেত্রে একটা সুযোগ যে পার্সোনালি স্যারকে কোশ্চেন করা যায়, স্যার এই কোশ্চেনটা কী হবে আর এই কোশ্চেন অ্যান্সার কী হবে। স্যার এত ভাস্ট কোশ্চেন আর তার মানে ডাইমেনশন দিয়ে দেন, এটা ইন্টারভিউর বোর্ডে মানে নিজেকে খুব মনে হয়েছে যে আমি প্রিপেয়ার্ড আছি বা আমি জানি কিছু, বা এর বাইরে কি কনফিডেন্সটা পাওয়া যায়। নলেজ ইজ কনফিডেন্স, নলেজ না থাকলে কনফিডেন্স হবে না। সেই ক্ষেত্রে যে ইন্টারভিউ যে ডাইমেনশন, সেই ক্ষেত্রে স্যার এবং হেলালদার ভূমিকা সত্যিই খুবই অনস্বীকার্য। এবং হেলালদাকেও পার্সোনালি আমি জিজ্ঞাসা করতাম যে দাদা কোন পোস্টটা কীরকম হবে বা এই কোশ্চেন করলে আমি কি অ্যান্সার দেবো। সেক্ষেত্রে অবশ্যই হেলালদাকে ধন্যবাদ। ঠিক আছে, এবার তোমার যেদিন তুমি জানতে পারলে যে তুমি জয়েন্ট ভিডিও হিসাবে সিলেক্টেড হয়েছে, সেদিন তোমার কিরকম অনুভূতি হলো? রেজাল্ট বেরোনোর মুহূর্তটা বলো। এটা সত্যিই মানে একটা খুবই ভালো লাগার অনুভূতি, যে শুকরিয়া উপরওয়ালার উপরে যে তার সহযোগিতায় এটা অর্জন করতে পেরেছি। এবং যেটা স্বপ্ন দেখেছি বা যেটা নিয়ে পড়াশোনা করেছি, যে উদ্দেশ্য নিয়ে প্রিপারেশান শুরু করা, যতক্ষণ না সেইটা অর্জন করতে মানে তার অর্জন বা তার কাছাকাছি না যেতে পারছি, সেক্ষেত্রে একটা আফসোস থেকে যায়। আর ডব্লিউপিএসআই এটাও একটা ভালো জব অবশ্যই, কিন্তু ডব্লিউবিসিএসের জন্য পড়াশোনা করছিলাম, সেক্ষেত্রে ডব্লিউবিএসআই থাকলে যে প্রিপারেশানটা থেকে আমি পিছিয়ে যাচ্ছিলাম, সেক্ষেত্রে মনে একটা মানে দুঃখ কাজ করতো। এবং এর জন্যই কিন্তু আমি এসআইয়ের ডব্লিউবিসিএস ইন্টারভিউয়ের আগেই আমি একটা কেএমসিতে জব পাই। কিছুদিন আগেই মানে ইন্টারভিউয়ের জাস্ট 1-1.5 মাস আগেই আমি তার জন্য ওই এসআইটাকে কুইট করে আমি কেএমসিতে জয়েন করলাম, যাতে প্রিপারেশানটা একটু ভালো করে নিতে পারি, ফার্দার ডব্লিউবিসিএসের স্বপ্নটাকে যাতে আমি মানে লালিত করতে পারি। স্যালারি কম হওয়া সত্ত্বেও? হ্যাঁ, স্যালারি কম হওয়া সত্ত্বেও, কারণ এক্ষেত্রে আমার ওদিকে তোমার একটা অফিসার র্যাঙ্ক থেকে ডব্লিউপিএসআই থেকে শুরু করে তারপরে আবার প্রমোশন হয়ে তুমি ডিএসপি হতে, তারপরে আরো উচ্চ পদে হয়তো যেতে, তো সেই সব যে একটা লোভনীয় একটা যে জার্নি বা আপকামিং যে তোমার কেরিয়ার গ্রোথ থাকে, তো সেটা তুমি ছেড়ে এসে একটা কেএমসির গ্রুপ ওভারসিয়ার একটা পদে তুমি, যেটা সবাই জানেও না চেনেও না, সেরকম একটা পদে তুমি যোগদান করছো, শুধুমাত্র ডব্লিউবিসিএস এর স্বপ্নটাকে যে বাঁচিয়ে রাখার জন্য, সার্থক লালন করে এসেছো, সেটাকে তুমি আরো গ্রো করার জন্য। হ্যাঁ, তো এই রিস্কটা যখন নিলে, তখন বাড়ি থেকে কি
কি পেয়েছো? বাড়ি থেকে সমর্থন পেয়েছি, তবে বাড়ির বাড়ির পাশাপাশি তো একটা এনভায়রনমেন্টও কাজ হ্যাঁ, করে, environment- ফ্যামিলি, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী, তাদেরও তো একটা থাকে। এবার বাবা মা এটাতে মানে সমর্থন করেছিলেন, কিন্তু বাড়ির আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রে একটা প্রচণ্ড প্রেশার ছিল যে অফিসার র্যাঙ্ক থেকে এতে চলে আসছে, ছেলে কি পাগল হয়ে গেছে বা সামথিং এই ব্যাপার। এই ক্ষেত্রে আমি মানে সম্পূর্ণ গোপন রেখেছিলাম, যে কাউকে মানে জানতাম, যে আমি বলেছিলাম যে আমি এসআইটা এখন কিছুদিন বন্ধ রেখেছি, আমার ডব্লিউবিসিএস এর ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউর উপর ফোকাস করতে চাই। আমার মনে পড়লো তুমি বাই বাই বসিরহাট লিখেছো, মানে বসিরহাটে তোমার পোস্টিং ছিল, তুমি বাই বাই বসিরহাট লিখেছো কিছুদিন আগে, মানে গ্রুপ সি পাওয়ার পর। হ্যাঁ হ্যাঁ মানে তুমি সবাইকে জানতে দিতে চাওনি, তার জন্য হয়তো। এবার হচ্ছে আমার মানে আত্মীয় স্বজন বা কেউই জানতো না যে আমি করছি। জানতো যে আমি চাকরি এখন বন্ধ, এটা জানতো যে বন্ধ রেখেছি, পড়াশোনা করছি পিডব্লিউবিসিএস এর জন্য। কিন্তু বন্ধুরা যারা ছিল বা দাদারা, তারা বলেছে ওটা থেকে তুই চলে আয়, মানে এখানে প্রিপারেশনটা ভালো করে নিতে পারবি, যে স্বপ্নের জন্য পড়াশোনা করা সেটা সফল হতে পারবি বা সেই দিকে এগোতে পারবি। সেই ক্ষেত্রেই আমি এই রিস্কটা নিয়েছিলাম। এবার উপরওয়ালার আশীর্বাদ যে আমি এটাতে সাকসেস হয়েছি। কখনো কি মনে হয়নি যে সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেললাম না? তো ওই যে মিন টাইম যে 2 মাস বা 3 মাস ছিল, না, এটা আমার মনে হয়নি, কারণ আমার একটা গল্প পড়েছিলাম পাওলো কোয়েলোর অ্যালকেমিস্ট উপন্যাস। অ্যালকেমিস্ট। এবার ওই ক্ষেত্রে ওখানে একটা বিখ্যাত কোটেশন আমার মানে ভালো লেগেছিল খুবই, যে বলছে যে যখন তুমি কিছু চাইছো তখন সারা পৃথিবী তোমাকে সেটা দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, মানে উদ্গ্রীব হয়ে থাকবে, প্রার্থনা করবে তোমার জন্য। আমার ওটা মনে হয়েছে যে আমি কিছু যখন চাইছি তখন সব কিছু পজিটিভ হবে, মানে নেগেটিভগুলো আমার জন্য পজিটিভ হয়ে যাবে, এটা আমি ভেবেছিলাম, এবং এটা একটা ইন্সপিরেশন লেগেছিল আমার। খুব ভালো। তো এবার তোমার পোস্ট প্রিফারেন্সের দিক দিয়ে তুমি জয়েন্ট ভিডিওই প্রথম রেখেছো, তুমি তো তখন অনেকবার আমাকে জিজ্ঞেস করেছো। তো ডিসিশন তো নিজেকে নিতে হয়, তো কী হিসাবে ডিসিশনটা নিলে যে জয়েন্ট ভিডিও? মূলত এক্সিকিউটিভ লেভেলের, যেটা জয়েন্ট ভিডিও হিসেবে, মূলত ডব্লিউবিসিএস এই গ্রুপকে টার্গেট করে পড়াশোনা করা, মেনলি এক্সিকিউটিভ। এবার সেটা যখন হয়নি, তখন সির ক্ষেত্রে জয়েন্ট ভিডিও হচ্ছে সেকেন্ড, ওর পরে রয়েছে, সেই হিসাবে এটা ফার্স্ট দেওয়া। আর জয়েন্ট ভিডিওতে থেকে প্রমোশনটা একটু তুলনামূলক ভালো হবে এসিটিও বা আরও পোস্ট থেকে। আরেকটা ব্যাপার কাজ করেছে যে মানে সিনিয়র যারা পেয়েছে তারা বলেছে যে জয়েন্ট ভিডিও বাদে যদি অন্য কিছু দেওয়া হয়, তাহলে ইন্টারভিউতে হয়তো কোশ্চেন করতে পারে যে কেন জয়েন্ট ভিডিও নয়, হোয়াই নট জয়েন্ট ভিডিও। এই ভয়ে সবাই দেয়। এই ভয়ে দিয়েছিলাম। এবার সেটা আশা করিনি যে জয়েন্ট ভিডিও হয়ে যাবে, আবার এত ভালো র্যাঙ্ক হবে, এটা আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা হবে, কিন্তু জয়েন্ট ভিডিও যে হয়ে যাবে এটা আমি আশা করিনি। এবার দেখা যাক পরবর্তী দিন ইনশাআল্লাহ পড়াশোনা করে আরো। অনেক সময় যেটা আশা করে না সেটাই হয়, আবার অনেক সময় বেশি যখন আশা করে সেটা হয় না। তো গ্রুপের জন্য প্রিপারেশন চলছে তাহলে? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা যাক কতটা আরো এগিয়ে যেতে পারি ডব্লিউবিসিএস গ্রুপে। অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল গ্রুপের জন্য। আর ধন্যবাদ হেলালদা। আর তোমার এরিয়াতে তুমি কি প্রথম? তোমার পাড়া বা গ্রামে তুমি কি প্রথম? আমাদের গ্রামে বা আমাদের যেটা পঞ্চায়েত এরিয়াতে কখনো কেউ এসআই হয়নি, এসআই পর্যন্ত কেউ হয়নি। একজন এসআই হয়েছিল মানে এলাকার, কিন্তু ওখানে থাকে না, মানে মামার বাড়িতে মানুষ কেউ চেনেও না। এবার আমি মানে প্রথম আমি ওখানকার এসআই, তারপরে ডব্লিউবিসিএস কেউ নামই শুনিনি ওখানকার তেমনভাবে। এখন ছেলে পড়াশোনা করছে, কিন্তু আজ থেকে 5 বছর আগে যখন পড়াশোনা শুরু করেছি তখন পরীক্ষা হয় এরকম, এই ব্যাপারে অতটা অ্যাওয়ার ছিল না, কারণ অনেকটা পিছিয়ে পড়া একটা গ্রাম। কিন্তু মিশনের দৌলতে ডাক্তার এখন ভালোই হচ্ছে, বিগত 4-5 বছরে প্রায় 7-8 জন ডাক্তার হয়েছে। হয়তো এরপর থেকে ডব্লিউবিসিএস বা এই কম্পিটিটিভ এক্সামে পড়াশোনার জন্য ছেলেপেলেদের উৎসাহ বাড়বে আমাদের ওই লোকাল বা পিছিয়ে পড়া গ্রামগুলো থেকে। তো তুমি নতুনদের জন্য কি পরামর্শ দেবে, বা তোমার কি আদর্শ ছিল, সেটা আদর্শ বা কোনো ফেমাস ফুড সেরকম কিছু যদি থাকে? একটা তো বললে ডাল কেমিস্ট্রি। পরামর্শ হচ্ছে যে চেষ্টার কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। হাল ছেড়ে লাভ নেই, না হাল ছেড়ো না কণ্ঠ ছাড়ো। পরিশ্রম করে যাও, সফলতা অবশ্যই আসবে, কিন্তু পরিশ্রম করলেই তো মানে একটা কথা আছে যে পরিশ্রম করলেই তো বনের রাজা হওয়া যায় না। পরিশ্রম করলেই যদি বনের রাজা হতো তাহলে গাধা হতো বনের রাজা।
সেক্ষেত্রে হচ্ছে পরিশ্রমটা করতে হবে স্মার্টলি, একটু সঠিক পদ্ধতিতে, মানে যে বলে যে সঠিক গুরু, সেই গুরু একজন টিচার হতে পারে, দাদা হতে পারে, বন্ধু হতে পারে, যে সঠিক পরামর্শ নিয়ে সঠিক স্ট্র্যাটেজি ঠিক করে কীভাবে পড়াশোনা করলে এগিয়ে যাওয়া যাবে। যারা অলরেডি এই পথটা আমরা কীভাবে পাবো, যারা অলরেডি সাকসেস পেয়েছে, যারা আমাদের মার্গদর্শক, আমাদের আগে যারা এগিয়েছে বা যারা আরও অনেক বড় জায়গায় গেছে, তাদের কাছ থেকে জানতে হবে যে কীভাবে পথটা তারা অতিক্রম করেছে। আমি তো মেনলি প্রিপারেশনের সময়তে আমার যারা একসাথে পড়তাম, বন্ধু বা সিনিয়র দাদা, আমি সবাইকে জিজ্ঞেস করতাম, প্রচুর ফোন করতাম, মানে ফোন করে মানে তারা একসময় বিরক্ত হতো কি জানি না, কিন্তু ভালোবাসতাম আমাকে, যে আমি জিজ্ঞাসা করতাম কোনো একটা প্রবলেম, দাদা এই প্রবলেমটা কীভাবে সলভ করব, বা এই জায়গাটা বুঝতে পারছি না, এটা কী করে এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেকটা পদে পদে অনেকের হেল্প পেয়েছি, অনেক সিনিয়র দাদা, অনেক স্যারের হেল্প পেয়েছি। তখন হয়তো যদি বা বিরক্ত হয়ে থাকে, এখন তারা গর্ব অনুভব করবে, কারণ তুমি এখন একটা পদ অর্জন করেছো, তার জন্য নিশ্চয়ই গর্ব অনুভব করবে। কোরআনে একটা কথা আছে যে যেটা তুমি জানো না, যারা জানে তাদের সাথে জিজ্ঞাসা করে নাও। আমি ওটা মনে হয়েছে যে আমি জানি না, সে যে কেউ যদি ম্যাথে ভালো হয় আমার বন্ধু, আমি তার সাথে জিজ্ঞাসা করেছি, বয়সের কম বেশি এটাও ভাবিনি, বা আমার জুনিয়র যদি কোনো সাবজেক্টে ভালো হয় আমি তার সাথে বুঝে নিয়েছি ভাই এই সাজেশনটা কী হবে, আমার আসলে প্রয়োজন, আমার কি প্রয়োজন আমি জানি, আমাকে খুঁজে নিতে হবে যে যেখান থেকেই হোক। একটা কথা আছে না যে আকাশ, মানে আমরা বিভিন্ন জনের কাছে শিখি, সবার আমি ছাত্র, ওই লজিকটা আমি মানে মনে রেখেছি বা ওটা ফলো করার চেষ্টা করেছি। তো অসাধারণ একটা জীবন দর্শন তার আমরা দেখতে পাচ্ছি। তো তুমি ক্রেডিট কাকে, সব থেকে বেশি ক্রেডিট কাকে দেবে? তুমি যদি কাউকে তোমার এই জার্নিটাকে উৎসর্গ করতে হয় তাহলে কাকে দেবে? বাবা মা বা কোনো শিক্ষক? প্রথম উৎসর্গ হচ্ছে যার কাছ থেকে সব মানে নির্ধারিত হয়ে আসে, উপরওয়ালা। কারণ যেটা কোরআন শরীফে যে কথাটা বলছে যে সফলতা আল্লাহর কাছ থেকে আসে, সে কথা গীতাতেও বলছে যে চেষ্টা করে যাও, ফলের আশা করো না, ফল তো আমি ঈশ্বর আমি দেব। তার মানে আমাদের হাতে শুধু পরিশ্রমটা রয়েছে, সফলতা কিন্তু উপরওয়ালার হাতে রয়েছে। সে আমি মুসলিম হলে আল্লাহ বলতে পারি, হিন্দু হলে ঈশ্বর বলতে পারি, খ্রিস্টান হলে গড বলতে পারি, সে উপরওয়ালা থেকে আসে। তারপর হচ্ছে নিজের পরিশ্রম আর নিজের চাওয়া, এটাই আমার মনে হয়েছে। এবার একটা জিনিস আমার মানে মনে হয়েছে যে অনেক বাধা বিপত্তি আসবে, নিজের ফ্যামিলি বা প্রতিবেশী অনেকের কাছ থেকে নানা বাধা বিপত্তি আসতে হবে, কিন্তু ভাবতে হবে যে আমি কি হতে চাইছি, কি আমার কি স্বপ্নের পিছনে ছোট, এই কথাটা আমার খুব মানে মনে রেখেছে যে সব কিছুকে ছেড়ে দেওয়া যায় স্বপ্নের জন্য, কিন্তু স্বপ্নকে কোনো কিছুর জন্য ছাড়া যাবে না। এই স্বপ্নর পিছনে ছোট এবং সঠিক পথে ছোট, অবশ্যই উপরওয়ালা তোমাকে সফলতা দেবে। বয়স কত এখন? আমার এই সদ্য 26 হয়েছে, সেপ্টেম্বরের 26 তারিখে, মানে রেজাল্ট জন্ম বার্থডের দুদিন আগে রেজাল্ট দিয়েছে। তাহলে জন্মদিনের উপহার, উপরওয়ালার তরফ থেকে জন্মদিনের উপহার, 26 বছর বয়সে সে জয়েন্ট ভিডিও হিসাবে সিলেক্টেড হয়ে গেছে। তো অনেক অনেক অভিনন্দন রইল আবার, আর এই সেশনটার জন্য ধন্যবাদ। এরপরে আমরা আসবো স্ট্র্যাটেজি, তার বুক লিস্ট, স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও নিয়ে, শুধুমাত্র প্রিপারেশনটা কীরকমভাবে সে ট্যাকেল করেছে সেটা নিয়ে। ধন্যবাদ হেলালদা। আর যে সমস্ত স্যারের কাছ থেকে আমি মানে হেল্প পেয়েছি, গাইডেন্স পেয়েছি, তাদেরকে আমার অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, ধন্যবাদ।